প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি কর্মপরিবেশে, প্রত্যেকটি দলে রয়েছে হাইব্রিডদের উৎপাত। যারা ত্যাগী পুরখাওয়া নেতা, যারা দলের প্রয়োজনে বিভিন্ন সময়ে নিজের জীবন উৎসর্গ করতেও পিছুপান হন না, সেই নেতারা প্রয়োজনে তাদের প্রয়োজন হয়, কিন্তু তাদের প্রয়োজনে দল আসে না। কেন আসে না? এই প্রশ্নের জবাব হাজারো তাজুল ব্যাপারীর মনে। যারা দলের প্রয়োজনে, দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে যায়, শেষ সময়ে দল তাদের কাছে নেই। কিন্তু কেন? তাজুল ভাই, কেন? মানে কি আক্ষেপ? মানে আপনি দলের জন্য সারাটা জীবন আপনি ব্যয় করবেন, কিন্তু দল আপনার প্রয়োজনে আসবে না। আপনি অসুস্থ হয়ে যাবেন, দল খোঁজ নেবে না। আপনার শেষ বয়সে এসে যখন আপনার ভিটে মাটি পরিষ্কার, মানে সবকিছু বিক্রি করলেন দলের জন্য, সেই সময় দল আপনার খোঁজ নেবে না। আপনি এটা কি মূল্যায়ন করবেন এবং দলের কাছে আপনি কি চাইবেন? সংক্ষেপে বলবেন। আসলে দলের কিছু হাইব্রিড নেতা আছে, তারা হঠাৎ নেতা, তারা আসলে আমি দলকে ভালোবাসি, দলের জন্য দীর্ঘ 40 থেকে 42 বছর দলের রাজনীতি করি, অনেক পথ ক্যারি করছি, ওয়ার্ডের থেকে কেন্দ্র পর্যায়ে গেছি। দলকে ভালোবাসি, যতদিন বেঁচে থাকবো দুনিয়া ইনশাল্লাহ দলে বাঁচবো। কি পাইলাম না পাইলাম এটা বড় কথা না, বড় কথা হলে বর্তমান দল ক্ষমতা আইছে, বাসা ঘুমাইতে পারতেছে শান্তিতে। শেষ বয়সে, আমাদের বয়স হয়ে গেছে অনেক, শেষ সময়ে যদি দল আমাদের সঠিক মূল্যায়ন করে, যারা আমার মতো দলের কাজ করে ত্যাগী কর্মী যারা আছে, আমার দলের চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর কাছে নির্দেশ আবেদন যে আপনারা দলের 64 জেলা থেকে, 64 জেলা এবং মহানগর থেকে যারা ত্যাগী কর্মী, তারা আপনি অফিসিয়াল মাধ্যমে খুঁজে বাই করেন কারা কারা আন্দোলন সরকার করছে। আপনার বিএনপির কার্যালয়, কেন্দ্রীয় কার্যালয় সকলেই জানে কোন জেলাকে কি করছে। যে করি না কেন, তার গন্তব্য এক শেষ যেখান থেকে শেষ পর্যায়ে এসে সে টার্গেটটা ফুলফিল করা। রাজনীতির মাঠটাও শুরু হয় সেভাবে। রাজনীতির প্রত্যেকটি নেতা কর্মী দলের প্রথম থেকে শুরু করে, তৃণমূল থেকে শুরু করে, চেষ্টা করে দলের প্রয়োজনে তাদের কাজে লাগালে দলের এক সময় তাদের প্রয়োজনে দল এগিয়ে আসবে। কিন্তু সেটা হয় না। কেন হয় না? কারণ অনুপ্রবেশকারী, সুবিধাবাদী এবং হাইব্রিডদের কারণে। এদের অবসান কি হবে না? এই প্রশ্নটা সবার মনে। তবে এই প্রশ্নের উত্তর খুঁজবো একটু পরে। তাজুল ভাই, ভাই রেল স্টেশন অনেক ঘুমাইছি, ঘুমাইতে পিঠে খাওয়া হয়ে গেছে। জঙ্গল অনেক ঘুমাইছি, কবরস্থান অনেক ঘুমাইছি, মরার আগে কবরস্থানে ঘুমাইছি। লঞ্চ ফেরি অনেক ঘুমাইছি, কাইসাবাড়ি অনেক ঘুমাইতে বাদ দেনে, যেখানে দিনের বেলাও মানুষ যেতে ভয় করে এমন কিছু জঙ্গল, ওখানেও ঘুমাইছি। হিন্দুকে চিতায় ওখানেও ঘুমাইছি। কিন্তু কেন? এই দলের কাজে, দল মিছিল করছি, মিটিং করছি, গাড়ি ভাঙছি, এই করছি সেই করছি, পুলিশের বাসা গেছে, কই যাইব? তখন যাই গেছি রাজিন্দাপুর, এই ভীমবাজার, এই ঝোলার পার, যাই ওখানে শুয়ে রয়েছি। আপনার চলার পথে বিভিন্ন সময় যে সমস্যা, বিভিন্ন জায়গাতে কবরস্থান, রেল স্টেশন, জঙ্গল, বিভিন্ন জায়গাতে ঘুমিয়েছেন, কিন্তু আপনার তো অর্থের প্রয়োজন ছিল। আপনার তো সবকিছু দলের জন্য শেষ করছে। অর্থগুলো কিভাবে আসছে একটু বলবেন? এগুলো আমাদের তখন সরফ সাহেব ছিল, উনি সহযোগিতা করতেন। আমদাদ গ্রুপের, আমরা বিএনপি পরিবারের প্রধান সমন্বয়কারী উপদেষ্টা কাশিম ভাই করছে। আমার এক কর্মী ছিল সুয়েল সিদ্দিকী, সে করছে। যে সাহায্যটুকু করছে সেটা আসলে কথা আপনার পর্যাপ্ত ছিল না? না, ওটা আংশিক যেখানে লাগতো আপনার 1000, ওখানে পাইছি 200। ওইটা দেওয়া মানে এক কথা হলো, আপনার যেখানে সাহায্য পাচ্ছেন যাদের কাছ থেকে, সেখানেও কিন্তু আপনি একটা গ্যাপ, শূন্যতা, এবং এই গ্যাপটা পূরণ করতে কিন্তু আপনার অনেক কষ্ট পেতে হয়েছে। তারপর আবার সহযোগিতা করতে আমাদের, আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা আমদাদ গ্রুপের মালিক আবুল কাশেম ভাই, উনিও সহযোগিতা করত। আর বেশি ঠেকে গেলে না পাইলে কারো কাছে আমার টঙ্গী পশ্চিম থানা তখন আহ্বায়ক ছিল সুয়েল সিদ্দিকী, কিরে কই আছো তুই অমুক জায়গা, আমি তো জঙ্গলে, পরে টাকা পাঠাইতো। তবে সুয়েল সিদ্দিকী ভাই তো মনে হয় এবার 53 নং ওয়ার্ডে কাউন্সিলর পদপ্রার্থী। হ্যাঁ, অবশ্যই সে কাউন্সিলর। তবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ যে আপনি কৃতজ্ঞতা প্রকাশ করছেন। সুয়েল সিদ্দিকী যতটুকু ওনার তরফ থেকে করছে, যাযাবর একটা জীবন করছি। আপনি বিভিন্ন সময়
বিভিন্ন জায়গাতে চলা এই যে 17 বছর আপনি তো ফেরারি ছিলেন এক প্রকার। তারাই ছিল, হ্যাঁ। কারণ শান্তি মতো ঘুম নাই, শান্তি মতো চলাফেরা নাই, শান্তি মতো বাড়িতে জঙ্গল, এই গোরস্থান, রেল স্টেশন, এই দিয়ে আপনার চলছিল জীবন। কিন্তু এই কষ্টের মধ্যেও এমন কিছু কষ্ট আছে যে কষ্টটাকে আর ভুলাই যাবে না, মানে এমন কিছু স্মৃতি, এই স্মৃতিগুলো কি আমাদের সঙ্গে শেয়ার করা যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। একদিন সেটা হলো জুলার পার, ওই এলাকা হিন্দুর এলাকা। রাত্রি তখন 11টা, 10:30, 11টা বাজে। দৌড়ে নিয়ে খেয়ে গেলাম, আমার সাথে কেউ নাই, আমি একাই। তো হিন্দু যে চিতাগলা, এই চিতাগলার সামনে বসেছিলাম। পকেটে সিগারেট ছিল, কিছু ম্যাচ ছিল, বসেছিলাম। পরবর্তী ম্যাচের কাটি চলে গেল, তখন লাগলো ভয়, ভয় লাগলো হিন্দুকে চিতাগলা, এখানে ভয় পাইছি। ভয় পাইয়ে যাওয়ার পর আল্লাহর কাছে বলছি যে আল্লাহ তুমি এখানে উদ্ধার করো। এই ধর আজান দিল, তখন আবার মনের ভিতরে শান্তি এলো, যাকে আজান দিচ্ছে, এখন আর কোনো ভয় নেই। জি। এমন কিছু এই কষ্টের মধ্যে এমন কিছু সুখ আছে যে সুখটা আপনি এই কষ্টের মধ্যে না করলে পারতেন না, এমন কিছু একটা সুখ আপনি শেয়ার করবেন? আসলে সুখ কি, সুখ বলতে এটুকুই যে ওই যে সারাদিন 2 দিন না খায় রয়েছি, না খায় থাকার পর কেউ কোনো নেতা কর্মী, কোনো কর্মীরা টাকা পয়সা দিচ্ছে, ওইটা হয়তো বাজার খাইছি, বাজার টাজার করে খাইছি বা হোটেলে খাইছি, খাওয়ার পরে একটু শান্তি লাগে, এটুকু সুখ।